মাত্র ৮ বছর বয়সে একটি বালকের কাঁধে তুলে দেওয়া হলো রাজ্য পরিচালনার দায়িত্ব। তার পিতা মারা যাওয়ায় এই দায়ভার তাকে নিতে হলো মাত্র ৮ বছরে। তবে তার জীবনকাল দীর্ঘ নয়, মাত্র ১০ বছর পর অর্থাৎ ১৮ বছর বয়সেই মৃত্যু হলো তার। এত অল্প বয়সে রাজা হওয়ায় কিশোর রাজা নামেও অনেকে তাকে ডাকতেন। ২০১০ সালে এর উপর হওয়া একটি গবেষণায় দেখা যায় শরীরে রক্তকণিকা কম থাকার জন্য অকাল মৃত্যু হয়েছিল তার। কথা বলছি প্রাচীন মিশরের যে কজন ফেরাওদের নিয়ে কথা হয় বা সবচেয়ে বেশি বিখ্যাত তাদের মধ্যে একজন, যার নাম আমরা সবাই প্রায় জানি, তুতেনখামেনকে নিয়ে। প্রাচীন মিশর মানে পিরামিডের দেশ, মমি ফেরাও মিশিয়ে এক রহস্যের হাতছানি। কিশোর বয়সে ইতিহাসের পাতায় এই সমস্ত বর্ণনা পড়তে পড়তে নীল নদের তীরের এই প্রাচীন শহরটি এবং সভ্যতাটি হয়ে উঠত মোহময়। পিরামিড ছাড়া যেটি মিশরের সবচেয়ে বেশি ব্যবহৃত ছবি বা আলোচিত কথা তা হলো তুতেনখামেনের ব্যবহার করা সোনার মুখোশ। শুধুমাত্র বীর যোদ্ধা বা নিষ্ঠুর শাসকই নয়, তুতেনখামেন জনপ্রিয় তার বিখ্যাত অভিশাপের জন্য। এমনকি মৃত্যুর পরও সেই অভিশাপ নাকি তাকে ছেড়ে যায়নি। আজকের পর্বটি সাজানো হয়েছে তুতেনখামেনকে নিয়ে। আমরা খুব সংক্ষেপে তুতেনখামেন সম্পর্কে জানব এবং জানব তার মমি সম্পর্কে এবং তার অভিশপ্ত কি এমন রয়েছে যা মৃত্যুর পর ছেড়ে যায়নি, সেই অভিশাপ সম্পর্কে জানব। তুতেনখামেন মিশরীয় ফেরাওদের মধ্যে ১৮তম বংশের একজন রাজা ছিলেন। এবার খ্রিস্টপূর্ব ১৩৪১ অব্দের সময় হঠাৎ করেই ফেরাওদের একজন মারা যান, যিনি তুতেনখামেনের বাবা ছিলেন। ফলে তুতেনখামেন অত্যন্ত অল্প বয়সে তার ওপরে দায়িত্ব চলে আসে সমস্ত রাজ্য চালানোর, এবং সে বয়সটা কিন্তু অত্যন্ত কম, ৮ বছর বয়স। এবার পিতার মৃত্যুর পরে তো ৮ বছর বয়সে তুতেনখামেন সিংহাসনে বসলো, এবং তুতেনখামেন কিন্তু বেঁচেছেন খুব অল্প দিন, মাত্র ১৮ বছর বয়স। এখানে একটা ব্যাপার আছে, ২০১০ সালে একটা গবেষণা আরও হয় যাতে করে দেখা যায় তার শরীরের লোহিত রক্তকণিকা কম ছিল, এবং পরবর্তীতে ২০১৪ সাল নাগাদ আরও একটা রিসার্চ হয় যাতে করে দেখা যায় তার হাড়েরও একটা রোগ ছিল, এবং তিনি কিন্তু শেষ অবধি ১৮ বছর বয়সে যে মারা যান, এই দুটো কারণেই তিনি মারা গিয়েছিলেন। তখনকার দিনের ফেরাওদের মধ্যে একটা বিষয় ছিল, যেটা হচ্ছে তারা রক্তের বিশুদ্ধতা রক্ষার জন্য বিয়ে করতেন নিজেদের মধ্যে, ভাই বোনের মধ্যে বিয়ে হতো, এবং সেক্ষেত্রে জিন ঘটিত রোগ হওয়ার সম্ভাবনা থাকতো প্রবল, এবং তুতেনখামেন মারাও গেছেন কিন্তু এই জিন ঘটিত সংক্রমণের জন্যই। এর পরের ঘটনা তুতেনখামেনের সমাধি আবিষ্কার। এখন তুতেনখামেনের সমাধি আবিষ্কার নিয়ে বহুদিন ধরেই ঐতিহাসিকদের মধ্যে একটা আগ্রহ ছিল। যেহেতু মিশরে পিরামিড, ফেরাও, মমি এগুলো প্রত্নতাত্ত্বিক সম্পদের জন্য বিখ্যাত, সেই জন্য ওখানে খোঁড়াখুড়ি চলতো এবং ঐতিহাসিকরা সেটা করতেন। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ থিওডোর ডেভিসের নেতৃত্বে মিশরের ভ্যালি অফ কিংসে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চলে, এবং তিনি সেটা তুতেনখামেনের মমি খোঁজবার চেষ্টা বহুদিন ধরে করেন। এর মধ্যে ১৯০৩ সালে একটা গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সুস্থতার জন্য মিশরের কায়রোতে গিয়েছিলেন ইংল্যান্ডের ধনকুবের লর্ড কার্নারভন। তো তিনি এই ঐতিহাসিকের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে দুজনে মিলে যৌথভাবে এই কাজটা শুরু করেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, বহু বছর ধরে খোঁড়ার পরেও তারা কিছুতেই তুতেনখামেনের মমির কোনো সন্ধান পাচ্ছিলেন না। তো এমতো অবস্থায় কি হয়, তারা উৎসাহ হারিয়ে ফেলে এবং খনন কার্য প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে হঠাৎই একজন শ্রমিক খুঁড়তে খুঁড়তে একটা সিঁড়ির সন্ধান পান। কর্মীটি খুব অদ্ভুত কিছুর আঁচ পেয়ে সাথে সাথে ছুটে যান খনন দলের প্রধান হাওয়ার্ড কার্টারের কাছে। সেখানে পৌঁছানোর পর কার্টার তার দলবল নিয়ে গর্তটা খোঁড়া শুরু করেন। তীব্র উত্তেজনা নিয়ে খুঁড়তে খুঁড়তে একসময় তাদের চোখে পড়ে একটা বড় ভারী পাথর, এবং সেই পাথর সরানোতে
পাওয়া যায় একটা বন্ধ দরজা। সেই দরজার উপর স্পষ্ট দেখা যাচ্ছিল মিশরের রাজকীয় কবরখানার সিল। সেদিন একে একে সবাই ঢুকেছিলেন তুতেনখামেনের সমাধিতে। প্রতিটা জিনিস সবাইকে মুগ্ধ করেছিল। বেশিরভাগ সময় মমির সমাধিগুলো অক্ষত অবস্থায় থাকতো না, তার কারণ চোর ডাকাতেরা হিরে জহরত সোনাদানা লুট করে চলে যেত। কিন্তু এক্ষেত্রে কিছুই খোয়া যায়নি, কারণ তার আগে কোনো মানুষ তুতেনখামেনের সমাধি খুঁজেই পায়নি। শোনা যায় সমাধিকক্ষে প্রবেশের পরই তারা দেখতে পেয়েছিলেন প্রাচীন মিশরীয় লিপিতে কিছু লেখা ছিল, যার মর্মার্থ উদ্ধার করলে এমন দাঁড়ায় যে যে রাজার চিরশান্তির ঘুম ভাঙাবে তার উপর নেমে আসবে অভিশাপ। তবে এর সত্যাসত্য কিন্তু জানা যায়নি, এটা ধারণা করা হয় বা লোকের মুখে প্রচলিত ছিল। এবারে এটি পরে মানে তুতেনখামেনের সমাধি আবিষ্কার হওয়ার পরে বা মমি আবিষ্কার হওয়ার পরে কী ধরনের ঘটনা ঘটেছিল সেগুলো বা লোকের মুখে ছড়িয়েছিল এমন কিছু ঘটনা যেগুলো খুব অদ্ভুত। যেমন তুতেনখামেনের সমাধি উন্মোচনের পরের দিনই কার্টারের প্রিয় পাখি ক্যানারি এক গোখরোর ছোবলে মারা যায়। আবার এই খনন অভিযানে অর্থের যে যোগানদাতা লর্ড কার্নারভন মৃত্যুবরণ করেছিলেন এক অদ্ভুত ঘটনার মাধ্যমে। তিনি এক সামান্য মশার কামড়ে মারা গিয়েছিল। আবার কারো কারো মতে শেভ করবার সময় গলায় খুরের আঘাত লেগে মারা যায়। লর্ড কার্নারভ্যানের মৃত্যুর কয়েক ঘন্টা পরই তার কুকুরটি কোনো কিছু তাড়া করতে গিয়ে মারা গিয়েছিল। আবার এরকমও শোনা যায় সমাধিতে যারা পা রেখেছিলেন তাদের মধ্যে আমেরিকার ধনকুবের জর্জ গোল্ড অন্যতম, যিনি পেশায় ছিলেন রেলপথ নির্বাহী। তিনি তুতেনখামেনের সমাধি পরিদর্শন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সমাধির ভেতরে ছবি ক্যামেরায় ধারণ করেছিলেন মিশরের যুবরাজ আলী কামেল ফাহমি। নিজ পত্নীর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন এমনটা শোনা যায়। আবার তুতেনখামেনের মমি সর্বপ্রথম এক্সরে করেছিলেন স্যার আর্চিবোল্ড ডগলাস বে। এক্সরে করার পরের দিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতা তার শরীরে বিদ্যমান ছিল বহুদিন। 1924 সালের 24শে জানুয়ারি তার মৃত্যু ঘটে। সমস্ত ঘটনাগুলোর সব কিছুর কিন্তু সত্যতা সেভাবে প্রকাশ করা হয়নি বা প্রকাশিত হয়নি। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই সমস্ত কথা। তুতেনখামেনের সমাধি বা মমিকে ঘিরে ঐতিহাসিকদের মধ্যে চিরকালই আগ্রহ ছিল এবং খুঁজে পাওয়ার পরও সেটা নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে, তার উপরে অনেক বই বেরিয়েছে, তার উপরে লেখালেখি হয়েছে, আর্টিকেল বেরিয়েছে। কিন্তু এই যে তুতেনখামেনের উপর অভিশাপ রয়েছে এই কথাটা লোকের মুখে ছড়িয়ে পড়ার ফলে তুতেনখামেনের উপর আগ্রহ মানুষের যেন আরও বেড়ে গেছে। কিন্তু সত্যিকারের কোনো অভিশাপ ছিল কি না সে বিষয়ে কোনো পরিষ্কার ধারণা ঐতিহাসিকেরা দিতে পারেননি এবং ধরে নেওয়া হয় সবটাই প্রায় লোকমুখেই প্রচলিত। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা যুক্তি কখনোই খুঁজে পাওয়া যায়নি।